যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, দাবি ট্রাম্পের। হামাসকে শেষ সতর্কবার্তার হুঁশিয়ারি। হামলায় গাজায় নিহত আরও ৬৫, উপত্যকা জুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা। গাজা যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার ইউরোপ, আমেরিকা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বেলজিয়াম, যুক্তরাজ্য, চিলিতে বিক্ষোভ। ইসরায়েল বিরোধী অবস্থান জোরদারের দাবি। ইউক্রেন জুড়ে ব্যাপক রুশ হামলার পর শান্তি আলোচনা নিয়ে সংশয়। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ইউরোপকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান। টালমাটাল ফ্রান্সের রাজনীতি। আজ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট। কেন্দ্রীয় ডানপন্থী নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ম্যাক্রন। এবং রাতের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য। নিজ উজ্জ্বলতা হারিয়ে ফুটে উঠল রক্তিম লাল চাঁদ। বিশ্বের নানা প্রান্তে ব্লাড মুন উপভোগ করলেন কোটি কোটি মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। অবশেষে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতির পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। এ সময় বিভিন্ন খাতে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেন শিগেরু। জানান, দল ভাঙার ঝুঁকি এড়াতেই এমন পদক্ষেপ। পাশাপাশি উত্তরসূরির প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। গত বছরের অক্টোবরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি পদে আসীন হন শিগেরু ইশিবা। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ১ বছরেরও কম সময়ে তার নেতৃত্বে জোট সরকার হারায় ২ কক্ষেরই সংখ্যাগরিষ্ঠতা। এ পরিস্থিতিতে শনিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে বৈঠকের পর এলডিপি সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইশিবা। দলের ভেতর ক্রমবর্ধমান বিভাজন ঠেকাতেই তাকে পদত্যাগে রাজি করানো হয়। এরই ধারাবাহিকতায় রোববার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শিগেরু ইশিবা। এ সময় জুলাইয়ের নির্বাচনে উচ্চকক্ষে তার দল পিছিয়ে পড়ার দায় নিজের মাথায় তুলে নেন তিনি। এলডিপি প্রধান হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন। পাশাপাশি পরবর্তীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে ইশিবা জানান, চুক্তি বাস্তবায়নই ছিল তার প্রধান লক্ষ্য। তবে প্রেসিডেন্ট ট্রাম্প গাড়ি আমদানির শুল্ক কমানোর ঘোষণা দিলেও ওষুধ ও সেমিকন্ডাক্টর খাত নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নতুন নেতৃত্বের সামনে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি অর্থনৈতিক চাপও বহাল থাকছে। উত্তরসূরির প্রতি তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান তিনি। এখন আলোচনায় আসছে সম্ভাব্য উত্তরসূরি। একদিকে আছেন কনজারভেটিভ নেতা সানায়ে তাকাইচি, যিনি গতবার রান অফে ইশিবার কাছে হেরে গিয়েছিলেন। অন্যদিকে আছেন তরুণ কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। বিশেষজ্ঞদের মতে তাকাইচির বিস্তৃত ব্যয়নীতি ও সুদের বিষয়ে সতর্ক অবস্থান আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় বাড়ছে বেকারত্ব। ৩০ বছরের কম বয়সীরা চাকরির বাজারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। টানা ১৫ মাস ধরে দেশটিতে কমেছে কর্মসংস্থান। জুলাইয়ে চাকরির হার নেমে দাঁড়িয়েছে ৪৫.৮%। কর্মক্ষেত্রে ব্যবহারিক দক্ষতার গুরুত্ব বেড়ে যাওয়ায় অনেকেই এখন কারিগরি শিক্ষায় ফিরছেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরীয়দের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে বেকারত্বের হার। দেশটির ৫ লাখেরও বেশি তরুণের নেই কর্মসংস্থান, যা গত ৪ বছরের মধ্যেই রেকর্ড। স্থায়ী ও মানসম্মত চাকরি পেতে নানা জটিলতায় পড়ছেন ৩০ বছরেরও কম বয়সী তরুণেরা। কোরিয়ার জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য মতে টানা ১৫ মাস ধরে কর্মসংস্থানের হার কমেছে। জুলাইয়ে এই হার দাঁড়িয়েছে ৪৫.৮%। উৎপাদন, আবাসন ও অন্যান্য খাতে শ্রম চাহিদা কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্নাতক পাশ করলেও তাদের জন্য চাকরির বাজার সীমিত। সরকারি ও বড় কর্পোরেট চাকরি তরুণদের কাছে কাঙ্ক্ষিত হলেও সেখানে প্রতিযোগিতা ব্যাপক। কোম্পানিগুলো চাচ্ছে প্রযুক্তি খাতে কারিগরি দক্ষ সম্পন্ন কর্মী। কর্মক্ষেত্রে ব্যবহারিক দক্ষতায় গুরুত্ব বেড়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী এখন কারিগরি কলেজে ফিরে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ান কাউন্সিল ফর ইউনিভার্সিটি কলেজ এডুকেশনের তথ্য মতে দেশ জুড়ে ৮৮,০০০-এরও বেশি তরুণ শিক্ষার্থী কারিগরি কলেজে ভর্তি হয়েছেন, যা ২০১৮ সালের তুলনায় দ্বিগুণ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অভিবাসন বিরোধী অভিযানে আটক দক্ষিণ কোরীয় শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হবে। সিউল জানিয়েছে, জরুরি আলোচনার পর সমঝোতা হলেও কিছু প্রশাসনিক প্রক্রিয়া এখনও বাকি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এই ঘটনায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সিউল জানায়, আটক শ্রমিকদের দ্রুত ফিরিয়ে নিতে ওয়াশিংটন দূতাবাস এবং আটলান্টায় কনসুলেট সক্রিয়ভাবে কাজ করছে। চার্টার বিমানে করে তাদের ফেরানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে ভিসা ব্যবস্থা এবং অবস্থানকালীন নিয়ম পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন করে বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মেটা ও অ্যাপল। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়ে এই ঘোষণা দেন প্রতিষ্ঠান দুটির প্রধান। আরও ছিলেন গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের বিল গেটস সহ অনেকে। তারা আলোচনা করেন কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর উন্নয়ন, অবকাঠামো বিনিয়োগ ও কর্মসংস্থান প্রশিক্ষণ নিয়ে। তবে বিশেষ আয়োজনে অনুপস্থিত ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক, আর সেই জায়গা পূরণ করেন তার প্রতিদ্বন্দ্বী ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান। ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশ ভোজে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের সর্বোচ্চ ব্যক্তিরা। উপস্থিত ছিলেন মেটার মার্ক জাকারবার্গ, অ্যাপেলের টিম কুক, গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের বিল গেটস, ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান সহ একাধিক টেক জায়ান্ট। এ সময় ট্রাম্প প্রতিটি প্রতিষ্ঠানের কাছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের অঙ্ক জানতে চান। মার্ক জাকারবার্গ জানান, তার প্রতিষ্ঠান আগামী কয়েক বছরে $600 বিলিয়ন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে। একই পরিমাণের পরিকল্পনা তুলে ধরেন অ্যাপেলের টিম কুক। গুগলের সুন্দর পিচাই উল্লেখ করেন $250 বিলিয়ন, আর মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান বছরে $80 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগের কথা। ট্রাম্প প্রশাসনের এআই নীতিকে স্বাগত জানিয়ে তারা জানান, দেশ জুড়ে ডেটা সেন্টার, উৎপাদন খাত ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিশাল অঙ্কের বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। আলোচনায় উঠে আসে মার্কিন অর্থনীতিতে প্রযুক্তি খাতের বহুমুখী অবদান। জাকারবার্গ জানান, মেটা ও অন্যান্য কোম্পানিগুলো মিলে 2028 সাল পর্যন্ত দেশ জুড়ে ডেটা সেন্টার ও গবেষণায় বিপুল অর্থ বিনিয়োগ করবে। গুগলের কর্মকর্তারা প্রশাসনের সঙ্গে গড়ে ওঠা ইতিবাচক সম্পর্কের দিকটি তুলে ধরেন। একইভাবে অ্যাপল প্রধান টিম কুক বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকে আরও শক্তিশালী করছে। তবে টেক জায়ান্টদের নিয়ে বিশেষ এই আয়োজনে অনুপস্থিত ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক, যিনি একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাদের প্রকাশ্য সম্পর্কে টানাপোড়েনের পর এবার তার আসন পূরণ করেন প্রতিদ্বন্দ্বী এআই উদ্যোক্তা স্যাম অল্টম্যান। সব মিলিয়ে হোয়াইট হাউসের এই বৈঠককে ওয়াশিংটন ও সিলিকন ভ্যালির সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন টেক জায়ান্ট গুগলকে জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নের ওপর চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন করে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একচেটিয়া ব্যবসা বিরোধী আইন ভঙ্গ করায় গত শুক্রবার গুগলকে প্রায় $350 কোটি জরিমানা করে ইউরোপীয় কমিশন। তবে এই জরিমানা আরোপ অন্যায্য বলে দাবি করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এই ধরনের আচরণ রুখে দেওয়া হবে। এদিকে গুগলের বিরুদ্ধে বাজারে একচেটিয়া আধিপত্য এবং অনলাইন বিজ্ঞাপনের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের যোগ করেছে ইইউ, যা অনলাইন আইনের সুস্পষ্ট লঙ্ঘন। চতুর্থবারের মতো এমন শাস্তির মুখোমুখি হলো কোম্পানিটি। যদিও অভিযোগ অস্বীকার করে জরিমানার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে গুগল। উত্তেজনা আর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও চীনা প্রেসিডেন্টের বৈঠকের আভাস পাওয়া গেছে। আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এপেক সম্মেলনে হতে পারে দুই শীর্ষ নেতার বৈঠক। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে বসছে এশিয়া প্যাসিফিক ইকোনমি কোঅপারেশন বা এপেক সম্মেলন। ওই সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের তোড়জোড় চলছে। রোববার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, বাণিজ্য উত্তেজনা আর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এই বৈঠক হলে তা হবে বছরের অন্যতম আলোচিত কূটনৈতিক ঘটনা।
এখনো বৈঠকের বিষয়টি চূড়ান্ত না হলেও দুই পক্ষই গুরুত্ব সহকারে সম্ভাবনা খতিয়ে দেখছে। সম্প্রতি নানা ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েন দেখা দিলেও শীর্ষ পর্যায়ের এই আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক উপদেষ্টারা ইউরোপে একাধিকবার বৈঠক করেছেন, যেখানে অগ্রাধিকার ছিল শুল্ক ইস্যু সমাধান। ওয়াশিংটন এপ্রিলে চীনা পণ্যে 145% শুল্ক আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেয় বেইজিংও। তবে আপাতত নতুন করে শুল্ক কার্যকর করা নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসন এই সফরকে শুধু বাণিজ্য নয় বরং বহুমাত্রিক কূটনৈতিক মিশন হিসেবে দেখছে। লক্ষ্য রাখা হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, বেসামরিক পারমাণবিক খাতে প্রযুক্তি আদান প্রদান এবং নতুন অর্থনৈতিক বিনিয়োগ নিশ্চিত করা। এর আগে মধ্যপ্রাচ্যের সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ চুক্তি করেছিলেন ট্রাম্প। এবার এশিয়াতেও একই ধরনের সাফল্য অর্জনের পরিকল্পনা ওয়াশিংটনের। শুধু শি জিনপিং নন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠক হতে পারে ট্রাম্পের। যদিও কিম বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং আশা করছেন এই সম্মেলন একদিকে বাণিজ্য সহযোগিতা বাড়াবে, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও নতুন আলোচনার দ্বার খুলে দেবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ক্যারিবীয় উপকূলে মার্কিন রণতরী মোতায়েন কেন্দ্র করে ভেনেজুয়েলার সঙ্গে দেখা দিয়েছে চরম উত্তেজনা। এতে শঙ্কিত হয়ে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা করছেন তারা। পুয়ের্তো রিকোর মার্কিন সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান পাঠাতে ট্রাম্পের নির্দেশের পর যা আরও ঘনীভূত হয়েছে। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার জেরে যে কোনো মুহূর্তে মার্কিন হামলার শঙ্কায় চিন্তিত দেশটির সাধারণ মানুষ। সমুদ্র সীমান্তবর্তী দেশ পুয়ের্তো রিকোর মার্কিন সামরিক ঘাঁটিতে আরও 10টি যুদ্ধবিমান পাঠানোর নির্দেশের পর দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ভেনেজুয়েলা সরকারের কপালে। নিজেদের সামরিক সক্ষমতা ঝালিয়ে নেয়ার পাশাপাশি মিলিশিয়া বাহিনীর প্রশিক্ষণ ও টহল জোরদার করেছে দেশটি। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। অনেকেই জানে না তারা কাল বাঁচবে কিনা, কারণ যে কোনো সময় বোমা পড়তে পারে। ভেনেজুয়েলার বাসিন্দাদের মধ্যে বিতর্কিত কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্র কেন কার কাছে সার্বভৌমত্বে আঘাত হানার কথা ভাবছে জানি না। আমরা কারোর সাথে যুদ্ধ চাই না, এমনকি আমি কখনো যুদ্ধ দেখিনি। পরিস্থিতি যেমনই হোক, যুক্তরাষ্ট্র সবসময় যুদ্ধকে প্রধান হাতিয়ার হিসেবে দেখে। সমস্যাটা সেখানেই। যুদ্ধ হোক বা না হোক, অর্থ উপার্জনে আমাদের দৈনন্দিন কাজকর্ম ঠিকই করে যেতে হবে। যুদ্ধের পক্ষে বা বিপক্ষে নয়, তবে আমাদের সবসময় সংগ্রাম করতে হচ্ছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনার অভিযোগ তোলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ পরিকল্পনা থেকে সরে আসতে ট্রাম্পের প্রতি আহ্বানও জানান তিনি। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে মাদক নির্মূলই ওয়াশিংটনের লক্ষ্য বলে দাবি করেন ট্রাম্প। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও মাদক পাচারকারী চক্রকে লক্ষ্য করে ভেনেজুয়েলার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্যতার বিষয়টি উঠে এসেছে। এদিকে ভেনেজুয়েলা উপকূলে রণতরী মোতায়েনের পর মার্কিন হামলায় মাদক পাচারকারী সন্দেহে 11 জন নিহতের ঘটনা ও যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ ভেনেজুয়েলায় হামলার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন। জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গোল্ডেন ডোন নামে পরিচিত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক হিসেবে তিনি নীতি, কৌশল এবং প্রযুক্তি উন্নয়নের সব কিছু দেখাশোনা করবেন। প্রকল্পটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। 1997 সালে ইউএস এয়ারফোর্স একাডেমি থেকে স্নাতক ব্রিগেডিয়ার জেনারেল খান মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট অপারেশন এবং জাতীয় গোয়েন্দা অভিযানে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং একাধিক সামরিক সম্মাননা অর্জন করেন। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত সিনাই পর্বতের নিচে গড়ে উঠছে বিলাসবহুল পর্যটন নগরী, যেখানে আছে খ্রিস্টান, মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বীদের সমান শ্রদ্ধা ভক্তির প্রতীক 6ষ্ঠ শতাব্দীর সেন্ট ক্যাথরিন মঠ। তবে মেগা রিসোর্ট নির্মাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বেদুইন জনগোষ্ঠী। একই সঙ্গে ঐতিহ্যবাহী স্থানের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। জাবালে মুসা বাংলাদেশে অনেকের কাছে তুর পাহাড় নামে পরিচিত। এর প্রকৃত নাম সিনাই পর্বত, যেখানে মুসা আলাইহিস সালামকে 10টি আজ্ঞা দেওয়া হয়েছিল বলে জানা যায়।
আরবিতে তুরের অর্থ পাহাড়। বিশেষ ধর্মীয় গুরুত্বের কারণে এই স্থানের আলাদা আবেদন রয়েছে মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে। বিশ্বের প্রাচীনতম সক্রিয় খ্রিস্টান মঠ সেন্ট ক্যাথরিনও এখানে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানকে ঘিরে নির্মাণ হচ্ছে হোটেল, ভিলা, শপিং কমপ্লেক্স ও কেবল কার। মিশরের প্রশাসনের দাবি গ্রেট ট্রান্সফিগারেশন প্রকল্প হবে বিশ্ব ধর্মগুলোর উপহার, যা পর্যটনে বিপ্লব আনবে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী স্থানীয় জেবিলিয়া বেদুইনদের ঘরবাড়ি, কবরস্থান ও ইকো ক্যাম্প উচ্ছেদ হয়েছে বিনা ক্ষতিপূরণে। এমনকি সমাধিস্থল থেকে স্বজনদের মরদেহ তুলে নিতে বাধ্য করা হয়েছে। রিসর্ট নির্মাণে শুরু হয়েছে সমালোচনা। গ্রিস সবচেয়ে বেশি আপত্তি তুলেছে। সেন্ট ক্যাথরিন মঠের সঙ্গে দেশটির ঐতিহাসিক সম্পর্কই এর মূল কারণ। কায়রোর আদালত বলেছেন মঠের জমি রাষ্ট্রীয় মালিকানাধীন। ইউনেস্কো উন্নয়ন স্থগিত করে সংরক্ষণ পরিকল্পনার আহ্বান জানিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে ৩ জনকে হত্যা মামলায় এরিন প্যাটারসন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তাকে ন্যূনতম ৩৩ বছর জেলে থাকতে হবে। সোমবার মেলবোর্ন সুপ্রিম কোর্টে বিচারপতি ক্রিস্টোফার বেল এ রায় ঘোষণা করেন। 2023 সালে নিজ বাড়িতে মারাত্মক বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম যুক্ত খাবার খাইয়ে এরিন তার শ্বশুর, শাশুড়ি ও ননদ হিদারকে হত্যা করেছিলেন। যদিও মাশরুম খেয়েও বেঁচে ফেরেন হিদারের স্বামী, তবে তাকেও হত্যা চেষ্টার দায়ের এরিনকে শাস্তি দেওয়া হয়েছে। ইতালির ভেনিসের ভাসমান দ্বীপ লিডোতে পর্দা নামল ৮২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১১ দিনব্যাপী আসরে বিশ্বের ২৭টি দেশের ৬৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। সিনেমা সংস্কৃতি আর উৎসবের আবহে ভেনিস আবারও পরিণত হয় চলচ্চিত্র জগতের মিলন মেলায়। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। আদ্রিয়াতিক সাগরে ভাসমান অনিন্দ সৌন্দর্যের নগর ভেনিস। লিডো দ্বীপে ১৯৩১ সাল থেকে শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পৃথিবীর প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে স্থান করে নিয়েছে। এবছর ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর টানা ১১ দিন উৎসবে বিশ্বের ২৭টি দেশের ৬৬টি সিনেমা প্রদর্শিত হয়। হলিউড থেকে বলিউড, ইরান থেকে জাপান, কোরিয়া, ইউরোপ প্রায় সব মহাদেশের চলচ্চিত্রই এখানে জায়গা পেয়েছে। রক্ষণশীল সৌদি আরবের অভিনেত্রীর উপস্থিতি বিশেষ আলোচনার জন্ম দেয় উৎসব প্রাঙ্গণে। আমি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এসেছি। এখানে অসংখ্য সিনেমার লোকজন এসেছে। ভেনিসের সাগর পাড়ে শান্তিপূর্ণ পরিবেশে এমন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লাগছে। এবছর ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে রেড কার্পেট মাতিয়েছেন জর্জ ক্লুনি, অ্যাডাম স্যান্ডলার, জুলিয়া রবার্টস, অ্যান্ড্রু গারফিল্ড, আয়ো অ্যাডোবেরি, কেট ব্লানচেট, অ্যাডাম ড্রাইভার, টম ওয়েটস, শার্লট র্যাম্পলিং, ভিকি ক্রিপস, ইয়োগার্স ল্যান্থিমোস, ক্যাথরিন বিগেলোর মতো বিখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অনেক তারকা, পরিচালক ও প্রযোজকও। বিশ্বের জনপ্রিয় তারকাদের উপস্থিতি, নির্মাতাদের কথামালা, মিডিয়া কর্মীদের চুলচেরা বিশ্লেষণ ও গ্র্যান্ড ক্যানেলের গোন্দল নৌকায় চড়ে আড্ডা, সব মিলিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে ওঠে বিশ্বের চলচ্চিত্র ও শিল্প সংস্কৃতির মিলন মেলা। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে হয়ে গেল হট এয়ার বেলুন উৎসব। হ্রাদে ক্রালোভ শহরের ৮০০ বছর পূর্তি উপলক্ষেই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের আকাশে ভেসে বেড়াচ্ছে রং বেরঙের বেলুন। দেশটির রাদেক ক্রালোভ শহরে আয়োজন করা হয় হট এয়ার বেলুন উৎসব। আয়োজকরা জানান চেক প্রজাতন্ত্রের ইতিহাসে এটি সবচেয়ে বড় বেলুন উৎসব। 2019 সাল থেকে রোজকোস শহরে প্রতি বছর এই উৎসব পালন করা হয়। তবে এবার রাদেক ক্রালোভ শহরটি ৮০০ বছর পূর্তি উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নিতে নেদারল্যান্ডস ও লিথুনিয়া থেকে এসেছেন অনেকে। উৎসবে হট এয়ার বেলুন চালকরা তুলে ধরেন নিজেদের অনুভূতি। বলেন এর মাধ্যমে প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়। বেলুন চালানো সত্যি দারুণ এক অভিজ্ঞতা, কারণ এর মাধ্যমে প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ ঘটে। এটি মনকে নতুন করে উজ্জীবিত করে এবং ভিন্নভাবে বিশ্রামের অনুভূতি দেয়। বেলুনে চড়ে শহরের চারপাশ দেখতে পেরে আনন্দিত অংশগ্রহণকারীরা হাত নাড়িয়ে আশপাশের মানুষের সাথে ভাগ করে নেন আনন্দের মুহূর্ত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, দাবি ট্রাম্পের। হামাসকে শেষ সতর্কবার্তার হুঁশিয়ারি। হামলায় গাজায় নিহত আরও 65। উপত্যকা জুড়ে বিক্ষোভের আশঙ্কা।
গাজা যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার ইউরোপ আমেরিকা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বেলজিয়াম, যুক্তরাজ্য, চিলিতে বিক্ষোভ। ইসরায়েল বিরোধী অবস্থান জোরদারের দাবি। এবং ইউক্রেন জুড়ে ব্যাপক রুশ হামলার পর শান্তি আলোচনা নিয়ে সংশয়। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ইউরোপকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।